किसी का देखो ये जिंदा है। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে চলে এলাম। অনেক ব্যস্ততার কারণে, আবার নিজের পরীক্ষার কারণে, পড়াশোনার কারণে এতদিন সামনে আসতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি, ক্লাস নিতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ক্লাস দিব। যাই হোক, তো আরেকটা কথা, ড্রিমার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর স্থিরতরিত অধ্যায়টি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি অধ্যায়টি। তো যারা দশম শ্রেণীতে এখন উঠলা, তাদের জন্য স্পেশাল একটা ক্লাস এটা। আমরা ভাগ, ভাগ করে ক্লাস দিব। তো যাই হোক, যারা দশম শ্রেণীতে উঠলা এবার, তাদের জন্য খুবই সুন্দর একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তারা বেসিক থেকে একদম শিখতে পারবে। এবং দ্বিতীয়ত, যারা এবার এসএসসি ২৬, যারা এবার পরীক্ষার্থী, যাদের গ্যাপ রয়েছে এই অধ্যায়ে, যারা অনেক কিছু এখনো বুঝে উঠতে পারেনি, অনেক সমস্যার সমাধান ঠিকভাবে করতে পারে না, তাদের জন্য এই ক্লাসটা খুব হেল্পফুল হবে, সহযোগী হবে। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে ক্লাসটি। তো আমরা শুরু করব ক্লাসটি। সবাই মনোযোগ দাও। তো অধ্যায়টির নামই হলো কি? স্থির তড়িৎ। স্থির তড়িৎ কথাটা শুরুই হচ্ছে স্থির দিয়ে, তারপরে কথাটা হচ্ছে তড়িৎ। তো আমাদের তড়িৎ হলো ২ প্রকার। কয় প্রকার? ২ প্রকার। একটা হলো স্থির তড়িৎ, একটা হলো চল তড়িৎ। স্থির তড়িৎ কি? যেখানে তড়িৎ জিনিসটা কি? তড়িৎ জিনিসটা হলো আধান বা চার্জের উপস্থিতি, সেটা হলো তড়িৎ। তো এই আধান বা চার্জ যদি চলাচল করে, তাহলে সেটাকে আমি বলবো চল তড়িৎ। আর আধান বা চার্জ যদি স্থির থাকে, তাহলে সেটাকে আমি কি বলবো? স্থির তড়িৎ। কথা ক্লিয়ার? তাহলে কি বললাম? যে তড়িৎ বলতে কি বোঝাচ্ছে? যে কোনো জায়গায় আধান বা চার্জের উপস্থিতি, যদি আধান বা চার্জের উপস্থিতি থাকে, তাহলে সেটাকে আমি তড়িৎ বলবো। এখন আসি, তড়িৎ ২ প্রকার। একটা হলো স্থির, আর একটা হলো চল। যদি আধান চলাচল করে, তাহলে হলো চল তড়িৎ। যেমন আমাদের বাসাবাড়িতে যে তড়িৎটা ব্যবহার করি, সেটা হলো চল তড়িৎ। সেখানে আধানের চলাচল রয়েছে বর্তনীর মধ্য দিয়ে, সেজন্য আমরা ওকে চল তড়িৎ বলি। ইলেকট্রনের চলাচল রয়েছে। আর দ্বিতীয়ত, যেখানে আধান চলাচল করবে না, চার্জ চলাচল করবে না, ইলেকট্রন চলাচল করবে না, স্থির থাকবে, সেটাকে আমি কি বলবো? স্থির তড়িৎ। এটাই। তাহলে স্থির তড়িৎ আমরা এটা দিয়ে শুরু করলাম। তো আমাদের প্রথম কথা এখানে আসলো আধান বা চার্জ। তো আমরা আধান বা চার্জ জিনিসটা কি সেটা আমরা জানবো। আধান কি জিনিস? আধান বা চার্জ, এটা কি, কই থেকে আসলো, কিভাবে আসলো? আধান বা চার্জের অস্তিত্ব সর্বপ্রথম লক্ষ্য করেন আজ থেকে কয়েক হাজার বছর আগে, সম্ভবত খ্রিস্টের জন্মের পূর্বে, বিজ্ঞানী একজন দার্শনিক ছিলেন। বিজ্ঞানী, এবং বিজ্ঞানী বলা যাবে, দার্শনিক ছিলেন। নাম তার ছিল কি? থেলিস। আমরা সবাই জানি মোটামুটি। ইনি সর্বপ্রথম কিসের অস্তিত্ব লক্ষ্য করেন? চার্জের অস্তিত্ব লক্ষ্য করেন। যে চার্জ বা আধান বলতে কিছু একটা আছে, বুঝতে পারছেন? সর্বপ্রথম ইনি লক্ষ্য করেন। কিভাবে? তখনকার সময়ে এক ধরনের আঠা পাওয়া যেত, পাইন আঠা, পাইন গাছের আঠা। পাইন গাছের আঠা যদি অনেক বছর ধরে জমা হয়ে থাকে, এটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একসময় এটা অ্যাম্বারে পরিণত হয়। অনেক বছর ধরে পড়ে থাকলে একটা শক্ত পাথরের মতো হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অ্যাম্বার। তো এটা কালারফুল হতে পারে, শক্ত পাথরের মতো হয়ে যায়, সেটাকে বলা হয় অ্যাম্বার। ওই অ্যাম্বার দিয়ে ঘষা দিলে সেখানে চার্জের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওই ঘষা দেওয়ার পর যদি কাগজের টুকরাকে ধরা হয়, কাগজের টুকরাকে আকর্ষণ করে। এই বিষয়টা সর্বপ্রথম কে লক্ষ্য করেন? আমাদের থেলিস লক্ষ্য করেন। তো উনি লক্ষ্য করার পর, যেহেতু উনি অ্যাম্বার থেকে এই বিষয়টা লক্ষ্য করছে, কিসে থেকে? অ্যাম্বার থেকে। অ্যাম্বার কি জিনিস? অ্যাম্বার হলো পাইন গাছের আঠা। অনেক বছর প্রক্রিয়াজাত যদি হয়, অনেক বছর ধরে জমা থাকে, তাহলে সেটা শক্ত হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অ্যাম্বার। অনেক সময় এটাকে অ্যাম্বারকে অনেক সময় সোলেমানি পাথর হিসেবে বলা হয়, যদিও সোলেমানি পাথর এবং অ্যাম্বারের মধ্যে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। তো যাই হোক, তো অ্যাম্বারকে ঘষার মাধ্যমে তিনি দেখতে পারলেন যে ছোট কাগজের টুকরাকে ধরলে আকর্ষণ করে। তাহলে তিনি বুঝতে পারলেন সেখানে একটা কি সৃষ্টি হচ্ছে? চার্জের সৃষ্টি হচ্ছে বা আধানের সৃষ্টি হচ্ছে। তখন সেখান থেকে অ্যাম্বারের গ্রিক নাম, অ্যাম্বারের কি নাম? গ্রিক নাম হলো ইলেকট্রন। অ্যাম্বারের গ্রিক নাম হলো ইলেকট্রন। সেখান থেকে ইলেকট্রন শব্দের উৎপত্তি।
এবং ইলেকট্রন শব্দের উৎপত্তি থেকে সে এখন বর্তমানে আমরা বলি ইলেকট্রিসিটি বা তড়িৎ বলি বা বিদ্যুৎ বলি। সেখান থেকে আসলে ইলেকট্রন চার্জ এর শব্দের উৎপত্তি। এভাবেই আমরা চার্জের অস্তিত্ব বুঝতে পারি এবং ইলেকট্রন শব্দটা প্রচলিত হয় আর কি। আশা করি সবাই বুঝতে পারছো। তো ইনি কিন্তু গ্রিক দার্শনিক ছিল আর কি, যেই কারণে নামটাও গ্রিক। আর আশা করি তোমরা বুঝেছো চার্জ বিষয়টা কি। চার্জ বিষয়টা এখনো বুঝোনি, চার্জের অস্তিত্বটা আমরা কিভাবে বুঝলাম সেটা বুঝতে পারছো, কিভাবে আসলো। তখন চার্জ বিষয়টা কি আমরা এখন সেটা বুঝবো। চার্জ বিষয়টা হলো, চার্জ হলো কোনো পরমাণুর ইলেকট্রন বা প্রোটনের অসামঞ্জস্য বলা যেতে পারে। অসামঞ্জস্য। অর্থাৎ ইলেকট্রন বা প্রোটনের যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেই পরমাণুতে চার্জের সৃষ্টি হবে। সেটা আমি কিভাবে বলতে পারবো? ধরলাম সোডিয়াম লিখলাম আমি। সোডিয়াম এখন যদি আমি লিখি, সোডিয়াম এই অবস্থায় কি অবস্থায় আছে? নিরপেক্ষ অবস্থায় আছে, এর কোনো চার্জ নেই, জিরো, নিউট্রাল অবস্থায় আছে। এখন সোডিয়ামের সর্বশেষ কক্ষতে কয়টা ইলেকট্রন বিদ্যমান? একটা ইলেকট্রন বিদ্যমান। তো সোডিয়াম অষ্টক পূরণ হওয়ার জন্য কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার ফলে কি হবে? সেই তখন একটা ইলেকট্রনের আধিক্য দেখা দিবে না? এখন বর্তমানে সোডিয়ামে কয়টা ইলেকট্রন রয়েছে? 11টা ইলেকট্রন রয়েছে এবং 11টা প্রোটনও রয়েছে। এখন যদি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন সে ছেড়ে দিল, তাহলে সেখানে ইলেকট্রনের সংখ্যা দাঁড়াবে কতটি? 10টি। তো ইলেকট্রনের সংখ্যার আধিক্য হয়ে গেছে না? সরি, আধিক্য না, ইলেকট্রন কমে গেছে, প্রোটনের আধিক্য হয়ে গেছে। তাহলে এখানে ইলেকট্রন এবং প্রোটনের কি হয়েছে? অসামঞ্জস্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে তখন সোডিয়াম কিন্তু কি হয়ে যাবে? চার্জে পরিণত হবে। আমরা জানি যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়ে যায়? ধনাত্মক আধানে পরিণত হয় বা ধনাত্মক চার্জে পরিণত হয়। বিষয়টা এরকম। এই সোডিয়াম কি করলো? একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তখন হয়ে গেল সোডিয়াম চার্জে পরিণত হলো। তাহলে চার্জ বিষয়টা হলো এটাই, যে কোনো পরমাণুতে যদি ইলেকট্রন এবং প্রোটনের কম বেশি হয়, অর্থাৎ সমান না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই পরমাণুটি চার্জে পরিণত হবে। সেটাই হলো চার্জ। আর সেই চার্জ যদি চলাচল করে তাহলে সেটাকে বলা হচ্ছে চলতড়িৎ, আর সেই চার্জ যদি স্থির থাকে তাহলে সেটাই হলো স্থির তড়িৎ। আশা করি তোমরা চার্জ বিষয়টা কি বা আধান বিষয়টা কি সেটা বুঝতে পারছো। চার্জ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যদি ছেড়ে দেয় তাহলে হচ্ছে ধনাত্মক চার্জ, যদি গ্রহণ করে তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ। তো চার্জের পরবর্তীতে আমরা যেটা জানবো, চার্জের পরিমাণ নির্ণয় বিষয়ক একটা সূত্র তোমরা জানবে। সেই সূত্রটি হলো কিউ ইকুয়াল এনই, যেখানে কিউ কে বলা হচ্ছে চার্জের পরিমাণ, এন হলো ইলেকট্রনের সংখ্যা, আর ই হলো ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হলো -1.6 × 10⁻19 কুলম্ব। এখন আর একটা নতুন কথা আসলো, কুলম্ব। কুলম্ব জিনিসটা কি? কুলম্ব হলো চার্জের একক। কুলম্ব কি? চার্জের বা আধানের একক। তো কুলম্বের সংখ্যাটা বিষয়টা আমরা এভাবে বলতে পারি যে তোমাদের অর্থাৎ যখন একটা, তোমাকে এই কুলম্বের সংজ্ঞা জানতে হলে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক, এটা চলতড়িতে জানবা। আচ্ছা, হালকা করে বলি, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ার হলো যে তড়িৎ প্রবাহ কিভাবে হয়? তারের মধ্য দিয়ে, বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তো যখন তড়িৎ প্রবাহিত হয় তখন 1 সেকেন্ডে যে পরিমাণ 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে কি? 1 কুলম্ব। 1 কুলম্ব চার্জ। কুলম্ব জিনিসটা হলো, ধরি এইটা একটা বর্তনী,
এই বর্তনীতে এখান থেকে এখানে চার্জ প্রবাহিত হবে। তো চার্জ যখন প্রবাহিত হয় তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তো এখান থেকে এখানে প্রবাহিত হওয়ার জন্য যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হবে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হবে তাকে বলা হচ্ছে 1 কুলম্ব। তাহলে কুলম্বের সংজ্ঞা কি? কুলম্ব হলো চার্জের একক, আর কুলম্বের সংজ্ঞা হলো যে একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কোনো একটা পরিবাহীর, যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য 1 সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে 1 কুলম্ব। তাহলে 1 কুলম্বের সংজ্ঞাটা দিব আগে। আচ্ছা, দিচ্ছি। তাহলে আমি 1 কুলম্ব সমান লিখতে পারি কি পারবো? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হওয়ার জন্য 1 সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলে 1 কুলম্ব। তাকে বলা হচ্ছে 1 কুলম্ব। এটা হলো 1 কুলম্বের সংজ্ঞা। তাহলে ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হলো -1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে সেখান থেকে কুলম্ব নতুন কথাটা আসলো। যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠলা তাদের জন্য এটা নতুন, আর যারা এসএসসি ব্যাচে আছো তাদের জন্য তো এটা পুরাতন। তাদের জন্য এই সংজ্ঞা লাগবে না, যারা নতুন তাদের জন্য সংজ্ঞাটা। তো যাই হোক, এটা হলো কুলম্বের সংজ্ঞা। তো আমরা এখানে মেইন সূত্রতে ছিলাম, যেখানে চার্জের পরিমাণ নির্ণয়ক সূত্র, যে কিউ ইকুয়াল এনই, যেখানে কিউ হলো চার্জের পরিমাণ, এন হলো ইলেকট্রনের সংখ্যা, ই হলো ইলেকট্রনের চার্জ। তাহলে এটা সূত্র কোথায় লাগবে? যখন বলবে যে একটা বস্তুতে এই পরিমাণ ইলেকট্রন রয়েছে, তাহলে সেই বস্তুতে চার্জ কি পরিমাণ চার্জ রয়েছে যদি এটা বের করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইভাবে বের করব। যেমন যদি একটা উদাহরণ দেওয়া থাকে, এক্সাম্পল যদি দেওয়া হয়, এক্সাম্পল যদি দেই, যে বললাম যে একটি বস্তু থেকে একটি বস্তু থেকে 5 × 10⁻13টি ইলেকট্রন সরিয়ে নেওয়া হলো, বা বললাম যে 5 × 10⁻13টি ইলেকট্রন রয়েছে, তাহলে বস্তুটিতে কি পরিমাণ চার্জ রয়েছে, এটা প্রশ্ন বলছে। তাহলে আমার এখানে তথ্য কি দেয়া আছে? এটা হলো এন এর মান দেয়া আছে 5 × 10⁻9। তাহলে এন এর মান কত? 5 × 9 কেন বললাম? 13টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম্ব। এটা হলো ইলেকট্রনের চার্জ। তাহলে এখন আমাকে চার্জের পরিমাণ বের করতে বলছে, তাহলে আমি পরিমাণ বের করতে পারবো। তাহলে অতএব কিউ ইকুয়াল এন, ভ্যালুগুলো বসাই দিব। এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মোটামুটি এরকম আসে 8 × 10⁻6 কুলম্ব। এটাকে যদি কখনো 1 × 10⁻6 থাকে, এই সংখ্যাটাকে মাইক্রন বলা হয়। 1 মাইক্রন, এটা হলো মাইক্রন চিহ্ন। তাহলে আমি এটাকে বলতে পারবো 8
মাইক্রোকুলম। ঠিক আছে, যেহেতু এখানে 10^6 আছে, তাহলে আমি এটাকে বলবো 8 মাইক্রোকুলম। তাহলে বস্তুটাতে কি পরিমাণ চার্জ রয়েছে? 8 মাইক্রোকুলম পরিমাণ চার্জ রয়েছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে কোনো একটা বস্তুর মধ্যে চার্জের পরিমাণ বের করতে পারবো। যদি চার্জের পরিমাণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের চার্জ তো জানোই তুমি, তাহলে সেক্ষেত্রে তুমি ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবা। মানে ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবা এবং চার্জের পরিমাণও বের করতে পারবা। দুটো সমস্যাই সমাধান করা যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা যেটা জানলাম, প্রথম জানলাম যে চার্জ কথাটা কিভাবে আসলো, স্থিরতড়িৎ কিভাবে আসলো, স্থিরতড়িৎ বিষয়টা কি সেটা জেনেছি। দ্বিতীয়ত চার্জ বিষয়টা জেনেছি। চার্জ থেকে নতুন কথা আসলো কুলম্ব, সেটা জেনেছি। এবং চার্জের পরিমাণ নির্ণয় বিষয়ক সূত্রটা শিখেছি। এবার যেটা শিখব সেটা হলো কোনো একটা নিরপেক্ষ বস্তুকে যে কোনো চার্জের কিভাবে পরিণত করবে সেটা জানবো। এই চার্জ বিষয়ক টাইপ নাম্বার 1 সমস্যা। কোনো নিরপেক্ষ বস্তুকে, বস্তু হতে পারে, গোলক বলতে পারে, যে কোনো একটা গোলক বলতে পারে, নিরপেক্ষ গোলককে ধনাত্মক বা ঋণাত্মক চার্জে রূপান্তর, আমরা এটা করব। তাহলে নিরপেক্ষ বস্তু কিরকম? আমি একটা গোলক গোলক চিন্তা করলাম। নিরপেক্ষ বস্তু মানে সেখানে প্লাস মাইনাস দুইটাই সমান থাকতে হবে। ধরলাম এখানে প্লাস মাইনাস উভয় চার্জে বিদ্যমান, তাহলে এটার নেট চার্জ বা মোট চার্জ 0, অর্থাৎ এটা কোনো, এই বস্তুটা চার্জিত নয়, নিরপেক্ষ। এই বস্তুটাকে আমার কি করতে হবে? ধরলাম ধনাত্মক চার্জে রূপান্তর করব। তাহলে কি করব? ধনাত্মক চার্জে যদি রূপান্তর করতে হয়, তাহলে ঋণাত্মক চার্জ দ্বারা, কোনো একটা ঋণাত্মক চার্জ দ্বারা তার পাশে নিয়ে যেতে হবে। আমি অন্য একটা গোলক ঋণাত্মক চার্জে চার্জিত, সেই গোলককে এই গোলকটার পাশে নিয়ে গেলাম, রেখে দিলাম। তাহলে তোমরা সবাই জানো যে প্লাস প্লাস বা একই সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। এক্ষেত্রে কি হয়েছে দেখো, এটা মাইনাস, আর এখানে কি রয়েছে? প্লাস মাইনাস উভয়ই রয়েছে। তাহলে এক্ষেত্রে মাইনাস রয়েছে, তাহলে এখানকার প্লাসগুলোকে কি করবে? সে আকর্ষণ করবে, অর্থাৎ প্লাস চার্জগুলো আকর্ষিত হবে। তাহলে এর পরের ধাপটা কি হচ্ছে দেখো, তাহলে প্লাস চার্জগুলো এর নিকটে চলে আসবে, এই সাইডে চলে আসবে, আর মাইনাস চার্জগুলো যেহেতু সমধর্মী চার্জ, মাইনাস মাইনাস চার্জগুলো বিকর্ষিত হয়ে কি হবে? দূরে সরে যাবে। এই দেখো দূরে সরে চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে একটু আগে বস্তুটি নিরপেক্ষ ছিল, এখনো নিরপেক্ষই রয়েছে, তবে একটু আগে চার্জগুলো সংমিশ্রিত ছিল, এখন কিন্তু আর সংমিশ্রিত নাই, এখন ডিভাইড হয়ে গেছে, একপাশে প্লাস একপাশে মাইনাস। এখন যদি আমি এই গোলকের সাথে একটা আর্থিন তার, পরিবাহী তার যদি মাটির সাথে যুক্ত করে দেই, পৃথিবীর সাথে, তাহলে পৃথিবীতে কি রয়েছে? মাটিতে কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। সেই মাটি থেকে ইলেকট্রন, মাটিতে তো ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলো এখন কি করবে? প্রবাহিত হবে। প্রবাহিত হয়ে কোথায় যাবে? মাটিতে চলে যাবে। তখন কি দাঁড়াইলো? তখন এই বস্তুটাতে শুধুমাত্র মাইনাসগুলো তো সবাই কোথায় গেছে? মাটিতে চলে গেছে পরিবাহী তার দিয়ে। এখন শুধু এখানে কি বিদ্যমান? প্লাস চার্জ বিদ্যমান। তাহলে এখন একটু আগে এই বস্তুটা কি ছিল? নিরপেক্ষ বস্তু ছিল, অর্থাৎ প্লাস মাইনাস উভয়ই ছিল। এখন শুধুমাত্র এই বস্তুটাতে কি রয়েছে? প্লাস চার্জ রয়েছে। তাহলে আমি একটা নিরপেক্ষ বস্তুকে কি করলাম? ধনাত্মক চার্জে রূপান্তর করলাম। এভাবে একটা নিরপেক্ষ বস্তুকে আমি ঋণাত্মক চার্জে রূপান্তর করতে পারবো, যদি এই চার্জ অপর একটা গোলককে আমি ধনাত্মক চার্জ গোলক নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে ওই রকম হবে। বুঝাইতে পারছি কথাটা? তাহলে আমরা নিরপেক্ষ বস্তুকে বা কোনো একটা নিরপেক্ষ গোলককে অপর অন্য চার্জ দ্বারা কি করতে পারি? যে কোনো ধনাত্মক বা যে কোনো
ঋণাত্মক চার্জে রূপান্তর করতে পারি। এই পদ্ধতিটা কি বলা হয়? কি বলা হয় বলেন তো দেখি? এই পদ্ধতিকে বলে বৈদ্যুতিক আবেশ। বৈদ্যুতিক আবেশ পদ্ধতি বলে। বৈদ্যুতিক আবেশ পদ্ধতি কি জিনিস? আমরা কি এখানে চার্জগুলা যে এই নিরপেক্ষ বস্তুকে যে ধনাত্মক চার্জে রূপান্তর করছি, এটা কি আকর্ষণ করেই করছি? এটা কি স্পর্শ করছি আমরা কোথাও? এই গোলক স্পর্শ করা হয়নি। এটা জাস্ট আকর্ষণের মাধ্যমে করা হয়েছে। তাহলে এখানে বৈদ্যুতিক আবেশ, এই প্রক্রিয়াটাকে বৈদ্যুতিক আবেশ বলে। তো বৈদ্যুতিক আবেশের সংজ্ঞা কি? যে একটি অনাহিত বস্তুকে অপর একটি আহিত বস্তু দ্বারা যদি আহিত করা হয়, তাহলে সেই প্রক্রিয়া আমরা আহিত করছি না? এটা এই বস্তুটা কি ছিল? অনাহিত। আর এই বস্তুটা কি? আহিত। তাহলে একটি অনাহিত বস্তুকে অপর একটি আহিত বস্তু দ্বারা যদি আমি আহিত করি, আহিত করছি কি? স্পর্শ না করে। শুধুমাত্র এই আহিত বস্তুর চার্জের প্রভাব দেখিয়ে বা তার আবেশের মাধ্যমে আমি এই বস্তুটাকে কি করছি? আহিত করছি। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় সেজন্য বৈদ্যুতিক আবেশ। এবং যে চার্জ দিয়ে আমি এই বস্তুটাকে আবেশ করে এখানে ধনাত্মক চার্জে রূপান্তর করছি, সেই চার্জগুলোকে বলা হয় আবেশী আধান। কি বলা হয়? এই চার্জগুলোকে বলা হয় আবেশী আধান। আবেশী আধান। তাহলে বৈদ্যুতিক আবেশ কি? যে কোনো একটি অনাহিত বস্তুকে অপর একটি আহিত বস্তু দ্বারা স্পর্শ না করে যদি আহিত করা হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকেই, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে বৈদ্যুতিক আবেশ পদ্ধতি। এবং যে চার্জ দিয়ে আমি অনাহিত বস্তুকে আহিত করেছি, সেই চার্জকে বলা হয় আবেশী আধান। এবং আবেশী আধানের ফলে ওই অনাহিত বস্তুতে যে চার্জের সৃষ্টি হয়েছে, সেই চার্জকে বলা হয় আবিষ্ট আধান। তাহলে আমি এই চার্জকে কি বলবো? আবিষ্ট আধান বলবো। তাহলে কি বুঝলা? প্রথমে আমরা শিখলাম বৈদ্যুতিক আবেশ, সেখান থেকে আবেশী আধান, সেখান থেকে আবিষ্ট আধান। তাহলে বৈদ্যুতিক আবেশ কি? বৈদ্যুতিক আবেশ হলো, আবার বলতেছি, ভালো করে শোনো, ভালো করে, যে একটি অনাহিত বস্তুকে অপর একটি অনাহিত বস্তু দ্বারা স্পর্শ না করে আহিত করার পদ্ধতিকেই বৈদ্যুতিক আবেশ বলে। আমরা কিন্তু এখানে স্পর্শ করিনি, শুধুমাত্র আকর্ষণ বা তার এই চার্জের প্রভাব দিয়েই করেছি। তাহলে এই প্রক্রিয়াটাকে বৈদ্যুতিক আবেশ বলে। এবং যে চার্জ দিয়ে এই অনাহিত বস্তুকে আমি আহিত করেছি, ধনাত্মক চার্জে রূপান্তর করেছি, সেই চার্জকে বলা হয় আবেশী আধান। এবং পরবর্তী সংজ্ঞা, আবেশী আধান দিয়ে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পর সেই বস্তুতে যে চার্জের সৃষ্টি হয়, সেই চার্জকে বলা হয় আবিষ্ট আধান। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে বৈদ্যুতিক আবেশের মাধ্যমে কোনো একটা নিরপেক্ষ বস্তুকে আমি ধনাত্মক চার্জে রূপান্তর করতে পারি, এবং কোনো একটা নিরপেক্ষ বস্তুকে আমি ঋণাত্মক চার্জে রূপান্তর করতে পারি। কিভাবে? এখানে একটা নিরপেক্ষ বস্তু আছে, এখন আমি এটাকে কি করব? ঋণাত্মক চার্জে রূপান্তর করব। তাহলে আমার অবশ্যই এখানে কোন চার্জ লাগবে? প্লাস চার্জ লাগবে, কারণ প্লাস প্লাস বিকর্ষণ হয়ে মাটিতে চলে যাবে। এখন কি হবে? এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসগুলো বিকর্ষণ করে দূরে সরে যাবে, আর মাইনাসগুলো আকর্ষণ করে কি হবে? কাছে চলে আসবে। এই মাইনাসগুলো দেখো নিকটে চলে যাচ্ছে, কাছে চলে যাচ্ছে, আর প্লাসগুলো দূরে সরে গেছে। এখন কি করব? এখন এই গোলকের সাথে একটা পরিবাহী তার মাটিতে যুক্ত করে দিব। তাহলে মাটিতে কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। এই মাটিতে ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনগুলো কি হবে? এখন উপরের দিকে প্রবাহিত হবে, কারণ এখানে প্লাস রয়েছে। উপরের দিকে প্রবাহিত হয়ে এসে এখানকার প্লাসগুলোকে, প্লাস মাইনাসে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। মোট চার্জ তখন জিরো হয়ে যাবে। তখন এই গোলকে শুধুমাত্র কোন চার্জ থাকবে? মাইনাস চার্জ থাকবে। তাহলে এই গোলকটা কোন চার্জে রূপান্তর হলো? মাইনাস চার্জে রূপান্তর হলো। তাহলে এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? বৈদ্যুতিক আবেশ প্রক্রিয়া বা বৈদ্যুতিক আবেশ পদ্ধতি।
তাহলে এখানে এই চার্জ কি চার্জ? আবেশী আধান বা আবেশী চার্জ। এই চার্জ কি চার্জ? আবিষ্ট আধান বা আবিষ্ট চার্জ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা ঘ নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২-১ বার বোর্ডে আসছিল। তোমরা বইয়ে প্র্যাকটিস করবে ভালোভাবে আরো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামীকাল আমরা যা শিখব, আগামী ক্লাসে আমরা শিখব তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা, বিভব। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এসব শিখব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পড়াশোনার সঙ্গেই থাকবা। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।